আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। এয়ার বাবল চুক্তির আওতায় প্রায় 4 মাস পর শুরু হলো ভারত ও বাংলাদেশের মধ্যে ফ্লাইট চলাচল। রোববার সকাল 10:30টায় 135 জন যাত্রী নিয়ে ভারতের চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় একটি ফ্লাইট। বিকেলে ভারতে যাবে আরও 2টি ফ্লাইট। সেখান থেকে বাংলাদেশে আসার কথা রয়েছে আরও 3টি ফ্লাইটের। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। খুলনার একটি বিস্ফোরক মামলায় হেফাজতের সাবেক নেতা মামুনুল হকের বিরুদ্ধে 10ই অক্টোবর অভিযোগপত্র গঠনের দিন ধার্য করেছেন আদালত। রোববার বেলা 11টায় খুলনার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দেন। এর আগে সকালে খুলনা জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় মামুনুল হককে আনা হয় আদালতে। পরে মামুনুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সম্প্রতি রংপুরের পীরগঞ্জ এলাকায় একটি পরিবহনের চালক হত্যা সহ বাস ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনার সাথে সম্পৃক্ত সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত চক্রের 6 সদস্যকে গ্রেফতার করল র্যাব। গ্রেফতারকালে ডাকাত দলের কাছ থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও অন্যান্য আলামত। রবিবার রাজধানী কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য তুলে ধরা হয়। গতকালকে 4 সেপ্টেম্বর 2021 তারিখ র্যাব 1 এবং র্যাব 13-র একটি আভিযানিক দল রাজধানীর পার্শ্ববর্তী এলাকা আশুলিয়া এবং গাইবান্ধা হতে উক্ত ডাকাত দল চক্রের 6 জনকে গ্রেফতার করে। ডাকাতি কাজে ব্যবহৃত যে চাকু বা ছুরি এবং ওইখান থেকে যে লুণ্ঠিত যে মোবাইল, সেই মোবাইলটিও উদ্ধার করা হয়। টাঙ্গাইলের বাসাইলের চাপড়াবিলে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় যমুনার তরী, একতা, হীরার তরী, সোনার বাংলা, সোনার তরী ও স্বপ্নের তরী সহ অংশ নেয় বাহারি নামের 38টি বিশাল আকৃতির নৌকা। নৌকা বাইচকে কেন্দ্র করে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। টাঙ্গাইল থেকে মেহেদী হাসান চৌধুরী মিদনের তথ্য ভিডিওচিত্র থাকছে বিস্তারিত। আবহমান বাঙালি জাতির ঐতিহ্য ও শতবর্ষের প্রাচীন সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকাবাজ প্রতিযোগিতা। নদীমাতৃক দেশের গ্রামীণ লোক সংস্কৃতির সেই ঐতিহ্যকে বুকে ধারণ করে দেশের বিভিন্ন নদ নদী ও বিলে আয়োজন করা হয় নৌকাবাইচের। এর ধারাবাহিকতায় শনিবার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে টাঙ্গাইলের চাপড়াবিলের দিগন্ত বিস্তৃত জলভরা নদীতে দৃষ্টিনন্দন ঐতিহ্যবাহী নৌকাবাইচের আয়োজন করা হয়। থই থই জলে ঢাকঢোলের তালে তালে গ্রাম বাংলা গান আর মাঝি মাল্লার বৈঠার ছন্দ মাতিয়ে তোলে বাসুলিয়ার শান্ত জলের ঢেউকে। আর সেই তালে তাল মেলাতে বিশাল বিস্তৃত বাসুলিয়ার খ্যাত চাপড়াবিলের বুকে নামে লক্ষাধিক জনতার ঢল। পুরুষের পাশাপাশি নারীদেরও ছিল সর্ব উপস্থিতি। নৌকাবাইচ দেখতে এসে অনাবিল আনন্দ উল্লাসে মেতে ওঠেন নানান শ্রেণী পেশার মানুষজন। তাই প্রতি বছর নৌকাবাইচের আয়োজনের দাবি দর্শনার্থীদের। যারা এই সহযোগিতা করছে নৌকাবাসের জন্য, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। ভালো লাগতেছে, আমরা আবার দেখতে পারছি, আমরা নৌকাবাস দেখতে পারছি, খুব বেশ ভালো। প্রতিযোগিতায় অংশ নিতে খুলনা বাগেরহাট থেকেও এসেছেন প্রতিযোগীরা। দেশের যে এলাকাতেই নৌকাবাইচ অনুষ্ঠিত হয় সেখানেই ছুটে যান তারা। তবে টাঙ্গাইলের নৌকাবাইচ দেখতে আসা দর্শনার্থীদেরও ধন্যবাদ জানাতে কার্পণ্য করেননি এই অতিথি প্রতিযোগীরা। আমরা এত দর্শক বাংলাদেশের কোথাও দেখি নাই। আমরা বাংলাদেশের বেশ কয়েক জায়গায় বাইচ প্রতিযোগিতা করছি। যমুনা সেতু থেকে আসছি, আমাদের নৌকা ফার্স্ট হয়েছে। সামনের দিনগুলোতেও নৌকাবাইচের আয়োজন করা হবে বলে জানালেন আয়োজক কমিটির প্রধান। বহুদিন পরে মানুষকে ঘর থেকে বের করে আনন্দ দেওয়ার জন্য এই আয়োজন প্রতি বছরই অব্যাহত থাকবে। এদিকে নৌকাবাইচ এলাকার সকল প্রকার নিরাপত্তা নিশ্চিতে কঠোর নজরদারিতে ছিল জেলা পুলিশ প্রশাসন। সকলে মিলে আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা চেষ্টা করতেছি। সকলের সহযোগিতায় একটা সুন্দর নৌকাবাইচ প্রতিযোগিতা হবে বলে আমি বিশ্বাস করি। ঐতিহ্যবাহী নৌকাবাইচে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে অভিভূত হন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আতাউল গনি নিজেও। বিপুল সংখ্যক হাজার হাজার মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমরা অভিভূত। নৌকাবাইচের জমজমাট প্রতিযোগিতা উপভোগ করতে ছুটে আসেন টাঙ্গাইল 8 আসনের সংসদ সদস্য জোয়াহিরুল ইসলাম জোয়াহির। প্রকাশ করেন তার অনুভূতি। আজকে এবং আগামী দিনেও যাতে এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠান হয়, তারই জন্য আমরা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রতিযোগিতায় সোনার বাংলা, সোনার তরী, যমুনার তরী, একতা, হীরার তরী এবং স্বপ্নের তরী সহ 38টি নৌকা অংশগ্রহণ করে। এদের মধ্যে যমুনার তরী নৌকা প্রথম, একতা দ্বিতীয় এবং হীরার তরী তৃতীয় স্থান লাভ করে। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।
দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং সাবেক সংসদ সদস্য ও মরণোত্তর স্বাধীনতা পদকপ্রাপ্ত জাতীয় ব্যক্তিত্ব এম আব্দুর রহিমের পঞ্চম মৃত্যুবার্ষিকী। শনিবার দুপুরে তার সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তার জ্যেষ্ঠ পুত্র হাইকোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিম এবং কনিষ্ঠ পুত্র জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য ইকবালুর রহিম। নারী শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে ফেনীতে অনুষ্ঠিত হল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। রবিবার দুপুরে জেলা শহরের শহীদ মিনার চত্বরে সচেতন নাগরিক সমাজ ফেনীর ব্যানারে বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন। এ সময় নারী শিশু ধর্ষণ, নির্যাতন ও সহিংসতা রোধে সরকারের কাছে 14টি দাবি পেশ করেন মানববন্ধনের বক্তারা। রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম NATP ফেজ 2 প্রকল্পের সার্বিক দিক নিয়ে CIG গ্রুপের সঙ্গে অনুষ্ঠিত হল মত বিনিময় সভা। শনিবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রাব্বানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন NATP ফেজ 2 প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব মতিউর রহমান। এর আগে চিলিং পয়েন্ট প্রকল্প এবং কেঁচো সার প্রকল্প পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মিসবাহুল ইসলাম। দেশে জেলা পর্যায়ে ফুটবলকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে 16টি ক্রিকেট ক্লাব এবং 22টি ফুটবল ক্লাবের খেলোয়াড়দের প্রদান করা হল ক্রীড়া সামগ্রী। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ক্রীড়া সামগ্রী প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরিন। এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রবিবার সকালে গাজীপুরের শফিপুরের বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত হল সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ তৃতীয় ধাপের সমাপনী কুচকাওয়াজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম সহ অনুষ্ঠানে বাহিনীটির পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রবিবার সকালে ধসে পড়ল পটুয়াখালীর দুমকির দেবীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদের একাংশ। এতে ক্ষতিগ্রস্ত হয় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের একাংশ। তবে স্কুল বন্ধ থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। চলতি মাসে 22 সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্কুলটি সংস্কারের দাবি জানান শিক্ষকবৃন্দ। আমি আশা করি উদ্যোক্তর কর্তৃপক্ষ বরাবরে অতি দ্রুত যেন এর সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়। এবছর মেরামতের তালিকা আসলে আমরা সেখান থেকে মেরামত করে নেব। আর এছাড়া স্কুলের ফান্ডে যদি অন্য কোনো ওদের সোর্স থাকে বা এটা আমাদের সেই শিক্ষা অফিসার আছে তাহলে সেখান থেকে ওটা মেরামত করে দেওয়া হবে। বর্তমান যে পজিশনে ওই জায়গাটা আছে ওটা আপাতত বিপদমুক্ত। পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদের পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হল ফরিদপুরের সদরপুরের 5টি ইউনিয়ন। এতে তলিয়ে যায় বসতবাড়ি, ফসলি জমি ও গোচারণ ভূমি সহ অন্যান্য স্থাপনা। পানিবন্দী হয় হাজারো মানুষ। গেল 24 ঘন্টায় পদ্মার পানি 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 77 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গেল কয়েকদিন ধরে মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া নৌরুটে পদ্মা ও যমুনার তীব্র স্রোত অব্যাহত থাকায় ব্যাহত হয় ফেরি চলাচল। এতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয় যানবাহনের চালক, সহযোগী ও যাত্রীদের। রবিবার সকাল থেকে পাটুরিয়া ও আরিচাঘাট এলাকায় সৃষ্টি হয় হাজারো পণ্যবাহী ট্রাকের জটলা। পাবনার সাথিয়ার স্ত্রী তাজরিন খাতুন হত্যা মামলায় স্বামী আলমগীর হোসেনকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করলেন আদালত। রবিবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক ওয়ালিউল ইসলাম এ রায় প্রদান করেন। এর আগে 2016 সালের 17 সেপ্টেম্বর যৌতুকের দাবিতে আলমগীর তার স্ত্রী তাজরিনকে শ্বাসরোধে হত্যার পর আগুন ধরিয়ে দেয়। শনিবার বিকেলে কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে 33,000 পিস ইয়াবা ও 800টি ক্যান বিয়ার সহ সৈয়দুল আমিন নামের এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করে র্যাব। আটক মাদক কারবারিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 15 সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদি। মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে 1 বছর আগে খুলনার মশিয়ালী গ্রামে ঘটে ট্রিপল মার্ডারের ঘটনা। নৃশংস সেই হত্যাকাণ্ডের বিচার দাবিতে আজও উত্তাল মশিয়ালী গ্রাম। নিহতের স্বজনদের দাবি মামলা চলছে ধীর গতিতে। অপরদিকে এখনও উদ্ধার করা যায়নি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রশস্ত্র। এতে ক্ষোভ বিরাজ করছে গ্রামবাসীর মধ্যে। খুলনা পুর প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2020 সালের 17 জুলাই খুলনার খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের স্থানীয় মসজিদ কমিটি গঠন করাকে কেন্দ্র করে গ্রামের জাকারিয়া, মিল্টন ও জাফরিন চক্রের গুলিতে সাইফুল শেখ, গোলাম রসুল,
ও শেখ নজরুল ইসলাম নামের নিরীহ 3 গ্রামবাসী নিহত হন। এ সময় গ্রামবাসীর পাল্টা প্রতিরোধের মুখে নিহত হয় প্রতিপক্ষের জিহাদ শেখ নামের অপর একজন। ঘটনার 1 বছর পার হলেও মামলা চলছে ধীর গতিতে। অপরদিকে ঘাতকদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিদিনই হচ্ছে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ। এ ঘটনায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দেন গ্রামবাসী। জাফরিনের গুলিতে সাইফুল ইসলাম, গোলাম রসুল এবং নজরুল নিহত হয়। আমরা 1 বছর অতিবাহিত হলো। আমরা ইতিপূর্বে খুলনা পুলিশ কমিশনার মহোদয়ের কাছে আমরা লিখিত আবেদন করেছি যাতে ওকে দ্রুত ফাঁসির কার্যকারী হয়। ট্রিপল মার্ডার হত্যাকাণ্ডের 1 বছর পার হলেও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে না পারায় ক্ষোভ বিরাজ করছে নিহত পরিবারের স্বজনদের মাঝে। জাকার মিল্টন জাফরিন এবং তার দলবল সহ 16 জুলাই রাতে খুব সম্ভব 8টার দিকে হত্যা করে। খুলনার বসিয়ালীতে আলোচিত ট্রিপল মার্ডার কেসের আসামিদের দ্রুত বিচার কার্য সম্পন্ন করতে এই আন্দোলন। মামলাটি দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানালেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানও। বসিয়ালী এই আলোচিত ট্রিপল মার্ডারের জন্য আজকে যে আন্দোলন, এই আন্দোলনে আমরা দ্রুত চার্জশিট দিয়ে ফাঁসির আদেশ কার্যকরী করার লক্ষ্যে সরকারকে সহযোগিতা করার জন্য আমাদের এই বিশেষ আন্দোলন। খুলনার মশিয়ালীর আলোচিত ট্রিপল মার্ডার সহ নিশ্চিত হবে সকল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি। সে দাবিতে অনড় নিহতদের স্বজন ও এলাকাবাসী। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এবারে আবহাওয়া সংবাদ। বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানায়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।